এই দরজাটা পৃথিবীকে ঘোস্ট ইউনিভার্স থেকে আলাদা করে রেখেছে। ভূতেরা পৃথিবীতে রাজত্ব করতে চায় এবং ঘোস্ট ইউনিভার্স থেকে পৃথিবীতে আসতে চায়, কিন্তু এই দরজাটা কিভাবে খুলবে কেউ জানে না। কিন্তু একদিন রাত হওয়া মাত্রই বিকাশ তার বাড়ির থেকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। অমাবস্যার রাত ছিল এবং চারিদিকে অন্ধকার ছিল। বিকাশ জঙ্গলে গুপ্তধন খুঁজতে যাচ্ছিল। জঙ্গলে বন্যজন্তুর ভয়ানক আওয়াজ আসছিল। বিকাশের খুব ভয় লাগছিল, কিন্তু গুপ্তধনের লোভে সে সব কিছু ভুলে গেছিল। আস্তে আস্তে বিকাশ জঙ্গলের মাঝে পৌঁছে যায়। বিকাশের আশেপাশে অনেকগুলো বিষাক্ত সাপ ছিল। বিকাশ আরও ভয় পেতে শুরু করে। আজ যাই হয়ে যাক, আমি তো গুপ্তধন খুঁজেই বার করব। বিকাশ তার পকেট থেকে মোবাইলটা বার করে এবং তার বন্ধু গুলশানকে ফোন করে। গুলশান বিকাশের বন্ধু ছিল এবং গুপ্তধন খুঁজতে তারও আসার কথা ছিল। গুলশান, কোথায় তুই? আমি জঙ্গলে চলে এসেছি। আমিও জঙ্গলে আসছি এখনই। বিকাশ গুলশানকে তার লোকেশন বলে দেয়। ভাই জলদি আয়, আমার খুব ভয় করছে। বিকাশ গুলশানের সাথে কথা বলছিল, তখনই সে কারো একটা আওয়াজ পায়। কে ওখানে? কিন্তু বিকাশ কোনো রিপ্লাই পায় না। বিকাশ আরও ভয় পেয়ে যায় এবং তার মোবাইলের টর্চ জ্বালিয়ে চারিদিকে দেখতে শুরু করে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। ভয়ে বিকাশ একদম কুঁকড়ে যায় এবং সে একটা গাছের উপর চড়ে যায়। গাছে চেপে সে আরও ভালো করে শোনে। সে তখনও কারো একটা চলার আওয়াজ পাচ্ছিল। বিকাশ আবারও গুলশানকে কল করার চেষ্টা করে, কিন্তু তখনই গাছের উপর থেকে একটা বিছে তার গায়ে পড়ে এবং তার জামার ভেতরে ঢুকে যায়। বিকাশ খুব ভয় পেয়ে যায় এবং বিছেটাকে বার করার জন্য এদিক ওদিক করতে থাকে এবং গাছ থেকে স্লিপ করে সোজা নিচে পড়ে। বিকাশ পড়া মাত্রই সেই আঘাতে সেই বিছেটাও মারা যায় এবং বিকাশেরও অনেক চোট লাগে। আরে, আমার তো কোমরটাই ভেঙে গেল। বিকাশ তার জামাটা খুলে তো সে অবাক হয়ে যায়। সেই বিছেটা মারা গেছিল এবং তার রক্ত বিকাশের জামাতে লেগেছিল। বিকাশ তখনই গুলশানকে কল করে এবং ভয়ে ভয়ে বলে যে সে গাছ থেকে নিচে পড়ে গেছে। তখন গুলশান বিকাশকে বলে যে সে জঙ্গলে রাস্তা ভুলে গেছে। তখনই হঠাৎ কলটা কেটে যায়। হঠাৎ করে কলটা কিভাবে কেটে গেল? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বিকাশ ভয়ে ভয়ে সেখান থেকে দৌড়াতে থাকে। জঙ্গলে হালকা হালকা হাওয়া চলছিল, যাতে শুকনো পাতাগুলো ঘষা খাচ্ছিল। তখনই হঠাৎ বিকাশ একটা বট গাছ দেখতে পায়। সেটার নিচে একটা মানুষের কঙ্কাল দাঁড়িয়েছিল। বিকাশ তখনই বুঝে যায় যে এটা ভূত, কারণ তার মাথাটা কোনো হাড়ের সাথে যুক্ত ছিল না এবং হাওয়াতে উড়ছিল। ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও। বিকাশ খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত বেগে সেখান থেকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে বিকাশ একটা লোকের সাথে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায়। বিকাশ যখন দেখে সামনে গুলশান দাঁড়িয়েছিল, বিকাশ এবং গুলশান একে অপরকে দেখে অবাক হয়ে যায়। গুলশান তখনই বিকাশকে দাঁড়াতে সাহায্য করে। বিকাশ গুলশানকে বলে যে জঙ্গলে ভূত আছে এবং আমাদের এখনই ফিরে যাওয়া উচিত। কিন্তু গুলশান মনে করে যে বিকাশ কোনো ছায়া দেখেছিল, তাই হয়তো ভয় পেয়েছে। গুলশান বিকাশকে নিয়ে জঙ্গলে সেই গুহার দিকে এগিয়ে যায় যেখানে গুপ্তধন ছিল। কিছুক্ষণ চলার পর গুলশান এবং বিকাশ সেই গুহার কাছে পৌঁছে যায়। ভাই, এই গুহার ভিতরে গুপ্তধন লুকিয়ে আছে। আজ আমাদের কপালটাই খুলে যাবে। গুলশান এবং বিকাশ গুহার মধ্যে চলে যায়। গুহার মধ্যে যাওয়া মাত্র ভেতর থেকে অনেক পাখি বেরিয়ে আসে, যার ফলে গুলশান এবং বিকাশ খুবই ভয় পেয়ে যায় এবং তাদের প্রাণ বাঁচানোর জন্য মাটিতে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সব পাখিরা সেখান থেকে চলে যায়। গুলশান, আমার কথা শোন, এখান থেকে চল, জঙ্গলের ভিতরে ভূত আছে। হ্যাঁ, বিকাশ, জঙ্গলের মধ্যে এরকম ছোটোখাটো জিনিস হতেই থাকে। তুই একটু সাহস দেখা, আমি আছি তোর সাথে। বিকাশ ভয় পেতে পেতে গুলশানের সাথে গুহার ভেতরে প্রবেশ করে যায়। সেই গুহাটা খুবই ভয়ানক এবং মায়াবী লাগছিল। দেওয়ালগুলোর থেকে আলো বেরোচ্ছিল। গুহার মধ্যে একটা অদ্ভুত ধরনের শক্তি ছিল। বিভিন্ন জায়গায় চকচকে পাথর ছিল। মনে হচ্ছে আমরা অনেক গুপ্তধন পাবো। বিকাশ একটা বড় পাথরের পিছনে যায়, তো তারা একটা মায়াবী দরজা দেখতে পায়। ভেতরে আসো, তোমরা ভেতরে আসো। ভেতরে তোমরা অনেক গুপ্তধন পাবে এবং অনেক শক্তিও পাবে, যার ফলে তোমরা পৃথিবীতে রাজত্ব করতে পারবে। তখনই হঠাৎ দুজনের মাথায় পাথর এসে লাগে এবং দুজনাই অজ্ঞান হয়ে যায়। একটা ছায়া দুজনকে তুলে জঙ্গলে কোথাও ফেলে দেয়। কিছুক্ষণ পর দুজনের জ্ঞান ফেরে। ভূত, ভূত, আমি তো আগেই বলেছি এখানে ভূত আছে, কিন্তু সেই গুহাটা কোথায় গেল? বিকাশ, তুই এখনই জস্তা ঘোষটানটাকে কল করে দে, এবার সেই আমাদেরকে বাঁচাতে পারে। জস সেই সময় একটা ভূতের উপর রিসার্চ করছিল। বিকাশের কল আসা মাত্র জস তাকে বলে, তুমি তোমাদের মোবাইলটা চালু করে রেখো, আমি এখনই লোকেশন ট্র্যাক করে আসছি।
জস তখনই তার বাইকটা নেয় এবং জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তাতে জস একটা মমি দেখতে পায়। জস সেই মমিটার পিছু নেয়। সেই মমিটা একটা পুকুরের কাছে গিয়ে গায়েব হয়ে যায়। জস তার বাইকটাকে পুকুরটার সামনে দাঁড় করিয়ে দেয়। জস কিছুদূর গিয়েও দেখে, কিন্তু সে মমিটাকে দেখতে পায় না। জস তখনই পুকুরের কাছে ফিরে আসে, কিন্তু সেখানে তার বাইকটা ছিল না। এখনই তো আমার বাইকটা এখানে ছিল, তাহলে হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল? তখনই জসের নজর পুকুরের জলে পড়ে, যেটাতে অনেকগুলো বুদবুদ দেখা যাচ্ছিল। জলের মধ্যে বুদবুদ দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো জিনিস জলের মধ্যে পড়েছে। এটা আমার বাইকটা তো নয়। জস তখনই পুকুরের মধ্যে লাফ মেরে দেয়। জস জলের নিচে গিয়ে দেখে তো তার বাইকটা জলের মধ্যে ডুবেছিল এবং সেই মমিটা জলের মধ্যে জসের সেই বাইকটাকে ধরে বসেছিল। জস তখনই তার গানটা বার করে এবং তখনই মমিটাকে ধরে নেয় এবং তখনই তার বাইকটাকে নিয়ে জলের বাইরে বার করে আনে। তারপর আবার বিকাশের লোকেশনটা ট্র্যাক করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পরে জস জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। জঙ্গলের মধ্যে পৌঁছানো মাত্র দুটো ভূত জসকে ঘিরে ফেলে এবং তাদের জাদু দিয়ে জসকে ফেলে দেয়। জস খুব রেগে যায় এবং জস তার ঘড়ি দিয়ে কিছু করতে শুরু করে, কিন্তু তার ঘড়িটা কোনো রেসপন্স করছিল না। আজ আমার ঘড়িটার কি হলো আবার? কিন্তু জস কিছু করার আগে সেই দুটো ভূত মিলে জসকে ধরে ফেলে এবং হাওয়াতে তুলে গাছের মধ্যে ফেলে দেয়। জস গাছ দিয়ে নিচে পড়তে শুরু করে, কিন্তু জস একটা গাছের ডালকে ধরে নেয় এবং নিচে পড়ার থেকে বেঁচে যায়। জস কোনো রকমে গাছের নিচে নেমে আসে, কিন্তু ততক্ষণে সেই দুটো ভূত সেখান থেকে গায়েব হয়ে গেছিল। জস তখনই তার বাইকটা নেয় এবং বিকাশের লোকেশনটাকে ট্র্যাক করতে থাকে। বিকাশ এবং গুলশন একটা বট গাছের উপরে লুকিয়েছিল এবং খুব ভয় পেয়েছিল। আমি আজকের পর থেকে রাতের বেলায় জঙ্গলে কোনোদিন আসবো না। তুই ঠিকই বলছিস, আমিও কোনোদিন রাতের বেলায় জঙ্গলে আসবো না। বিকাশ এবং গুলশন নিজেদের মধ্যে কথাই বলছিল, তখনই একটা ভূত সেখানে চলে আসে এবং তাদের দুজনকে দেখে ফেলে। সেই ভূতটা তখনই বট গাছে ঝুলি দিয়ে তাদের দুজনকে ঝুলিয়ে দেয় এবং অন্যরকম একটা আওয়াজ বার করে সব ভূতেদের সেখানে ডেকে নেয়। সেই ভূতের আওয়াজটা জসের কানে পৌঁছায়। জস তখনই তার গাড়ি করে সেই আওয়াজের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে সব ভূতেরা মিলে বিকাশ এবং গুলশনকে বট গাছের মধ্যে ফাঁসি লাগিয়ে দেয়, যাতে তারা দুজন সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর জস সেই বট গাছের কাছে পৌঁছে যায়। সেখানে দৃশ্যটা দেখে জস খুব ভয় পেয়ে যায়। এ বাবা, এটা তো খুব খারাপ হলো। জস বুঝে যায় যে এই দুজনকে ভূতেরা ফাঁসিতে লটকে দিয়েছে, কারণ তারা দুজন হাওয়াতে লটকে ছিল এবং নিচে কোনো জিনিস ছিল না। তারপর জস গাছের মধ্যে চেপে বিকাশ এবং গুলশনের ডেড বডিটাকে নিচে নামিয়ে আনে এবং পুলিশকে কল করে সব কথা খুলে বলে। কিছুক্ষণ পর পুলিশ এখানে চলে আসবে এবং ডেড বডিকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু আমি ওই ভূতগুলোকে ছাড়বো না। জস পুরো জঙ্গলে তল্লাশি নিতে শুরু করে, কিন্তু সে কোনো ভূতই পায় না। ওই লোকগুলো কোনো গুহার ব্যাপারে বলছিল। জস গুহাটাকেও খোঁজে, কিন্তু সে কোনো গুহা পায় না। কি আছে ওই গুহাতে এবং গুহাটা কোথায় চলে গেল? তখনই একটা ছায়া জসের সামনে চলে আসে। জস, ঘোস্ট ইউনিভার্সের ক্ষমতা বাড়ছে। ওরা পৃথিবীতে রাজত্ব করতে চায়। ওরা ভাবে পৃথিবীটা ওদের। তোমাকে ওদেরকে আটকাতেই হবে। ঘোস্ট ইউনিভার্স? ভূতেদের পৃথিবীতে রাজত্ব? আমি কিভাবে আটকাবো ওদের? আরে সাধু বাবা, এটা তো বলে যেতে। এর দুদিন পর রুম নাম্বার 555। এই ক্লাসরুমে বিগত এক সপ্তাহে 3টে বাচ্চা গায়েব হয়ে গেছিল। পুরো স্কুলে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছিল। সব বাচ্চারাই ভয় পেয়ে গেছিল। যখন থেকে পাপ্পু জানতে পেরেছে যে স্কুলের বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে, স্কুল যাওয়াই ছেড়ে দিয়েছে। অনেকদিন পরে পাপ্পুর বাবা পাপ্পুকে স্কুলে ছাড়তে আসে। বাবু, ভয় পাওয়ার কিছুই নেই, তুমি তো অনেক বাহাদুর। বাবা, আমি স্কুলে যেতে চাই না, এখানে ভূত থাকে। কিন্তু পাপ্পুর বাবা তার একটাও কথা শোনে না এবং তাকে স্কুলের ভেতরে পাঠিয়ে দেয়। পাপ্পু ভয় পেতে পেতে ক্লাসের ভেতরে চলে যায়। ক্লাসের ভেতরে অনেক বাচ্চা তার মজা ওড়াতে থাকে। পাপ্পু, আজ তোর পালা। আজ তো ভূত তোকে একদম তুলে নিয়ে যাবে। এটা শোনা মাত্র পাপ্পু কাঁদতে শুরু করে দেয়। কিন্তু তখনই গুড্ডু বলে, তোর কিছু হবে না পাপ্পু, এরা তোর মজা ওড়াচ্ছে। এরপর পাপ্পু গুড্ডুর বেঞ্চিতে বসে যায়। কিছুক্ষণ পরে ক্লাস শেষ হয়ে যায় এবং সব বাচ্চা ক্লাসের বাইরে চলে যায়। কিন্তু পাপ্পু তার বেঞ্চে বসে লাঞ্চ করতে শুরু করে। তখনই হঠাৎ ক্লাসের ভেতরে একটা ভূতের আওয়াজ আসতে শুরু করে। পাপ্পু একদম ভয় পেয়ে যায় এবং তার প্যান্টটাও ভিজে যায়। কে কে? হঠাৎ সামনে ব্ল্যাকবোর্ড থেকে একটা ভূত বাইরে বেরিয়ে আসে এবং তার লম্বা লম্বা হাত দিয়ে পাপ্পুকে হাওয়ায় তুলে ধরে। পাপ্পু জোরে জোরে চিৎকার করতে শুরু করে, বাঁচাও বাঁচাও। সেই সময় ক্লাসের বাইরে একটা সিকিউরিটি গার্ড বসেছিল। আরে, আওয়াজটা তো রুম নম্বর 555 থেকে আসছে।
সিকিউরিটি গার্ড দৌড়ে রুম নাম্বার 555-তে চলে আসে, কিন্তু ততক্ষণ সেই ভূতটা পাপ্পুকে নিয়ে চলে গেছিল। পাপ্পুর লাঞ্চ বক্সটাও নিচে পড়েছিল এবং ব্ল্যাকবোর্ডের নিচে অনেক রক্ত পড়েছিল। সিকিউরিটি গার্ড তখনই সিটি মারে এবং সবাই রুম নাম্বার 555-এর দিকে দৌড়াতে থাকে। গুড্ডি এবং তার বন্ধুরাও ক্লাসের মধ্যে চলে আসে। কি হলো কাকু? এখনই আমি এই ক্লাসে একটা বাচ্চার চিৎকার শুনতে পেয়েছি, কিন্তু যখন আমি এলাম এখানে কেউ ছিল না। আরে ক্লাসে তো পাপ্পু ছিল। এরপর সব বাচ্চা এবং স্কুলের স্টাফ মিলে পাপ্পুকে খুঁজতে শুরু করে, কিন্তু পাপ্পু পুরো স্কুলে কোথাও ছিল না। গুড্ডু বুঝতে পারে যে তার ক্লাস অর্থাৎ রুম নাম্বার 555-তে ভূত আছে। গুড্ডু সিকিউরিটি গার্ডের ফোন নিয়ে ইয়াস দ্য ঘোস্ট হান্টারকে ফোন করে দেয়। সেই সময় জস সুইমিং পুলে সুইমিং করছিল এবং সে কিছুদিন আগেই ভূতিস্থানে নতুন সুইমিং পুল বানিয়েছিল। এই ফোনটা রিসিভ করার জন্য জস সুইমিং পুল থেকে বাইরে বেরিয়ে আসে। মনে হচ্ছে আজকের দিনে কেউ ভূত দেখে নিয়েছে। জস ফোনটা রিসিভ করে তো গুড্ডুর আওয়াজ আসে, স্যার আমার স্কুলে রুম নাম্বার 555 থেকে 4টে বাচ্চা গায়েব হয়ে গেছে, আপনি জলদি চলে আসুন। আরে 4টে বাচ্চা গায়েব হয়ে গেছে এতদিন পরে আমাকে বলছো? সরি স্যার, আপনি জলদি করে চলে আসুন। সবেমাত্র পাপ্পু গায়েব হয়ে গেছে এবং ক্লাসের ভিতরে অনেক রক্তও পড়ে আছে। আমি এখনই আসছি। জস তার জামা কাপড় পরে নেয় এবং তার গানটা নিয়ে বেরিয়ে পড়ে। জস হাওয়াতে খুব স্পিডে বাইক চালায়। রুম নাম্বার 555, কেসটা তো বেশ ইন্টারেস্টিং লাগছে। ফাইনালি জস গুড্ডু স্কুলে পৌঁছে যায়। গুড্ডু জসের কাছে আসে, গুড্ডু আমাকে জলদি করে রুম নাম্বার 555 নিয়ে চলো। গুড্ডু এবং জস তখনই রুম নাম্বার 555-তে পৌঁছে যায়। সব বাচ্চারাও পিছু পিছু সেখানে চলে আসে। গন্ডগোল আছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। জসের ঘড়িটাও কোনো অ্যালার্ম দিচ্ছিল না, অর্থাৎ রুম নাম্বার 555-তে ভূত নেই। এটা কিভাবে সম্ভব? এখানে অনেক রক্তও পড়ে রয়েছে। জস পুরো রুমটার ভালো করে তল্লাশি নেয়, কিন্তু কোথাও ভূত ছিল না। কিন্তু তখনই জসের নজর বোর্ডে পড়ে এবং সে বুঝে যায় যে বোর্ডের মধ্যেই কোনো গন্ডগোল আছে। আরে বোর্ডের মধ্যেও তো রক্ত লেগে রয়েছে। জস রক্তটাকে চেক করে তো সে জানতে পারে এটা রক্ত নয়, যে এটা টমেটো সস। আরে এটা তো পাপ্পুর রক্ত নয়, এটা টমেটো সস। স্যার পাপ্পু টমেটো সস খুব ভালোবাসতো, এই টমেটো সসটা তারই হবে। অর্থাৎ পাপ্পু যখন গায়েব হলো তখন সে টমেটো সস খাচ্ছিল। জস তার ঘড়িটার একটা বাটন টেপে এবং ঘড়িটা থেকে নীল রঙের আলো বেরোতে শুরু করে। জস এই লাইট দিয়ে বোর্ডটাকে দেখতে শুরু করে তো তার পায়ের তলার মাটি সরে যায়। বোর্ডের ভেতরে একটা অনেক বড় ভূতেদের দুনিয়া দেখা যাচ্ছিল। এটা আবার তো সেই ভূতেদের ইউনিভার্স নয়, মনে হচ্ছে বাচ্চাদের ভূতের ইউনিভার্সে নিয়ে গেছে। আমাকে বোর্ডের ভেতরে যেতে হবে। জস ভেতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে ভেতরে যেতে পারছিল না। এবার কি করব জস এটাই ভাবতে শুরু করে। তখন জসের মনে পড়ে যে কিট্টুর সাহায্যে সে বোর্ডের ভেতরে যেতে পারে। জসকে কিট্টু 2টো পাথর দিয়েছিল। জস তখনই তার পকেট থেকে 2টো পাথর বার করে এবং 2টো পাথরকে ঘষতে শুরু করে তো সেটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এটা দেখে সব বাচ্চারা তালি বাজাতে শুরু করে। হেই কেলো করেছে, বাচ্চারা আমাকে জাদুঘর ভাবছে। তখনই হঠাৎ ধোঁয়ার মধ্যে থেকে কিট্টু বেরিয়ে আসে। বলো জস, কেন মনে করলে? তখনই জস কিট্টুকে সব ঘটনা খুলে বলে। এটা তো ঘোস্ট ইউনিভার্স, ভূতেদের কালো দুনিয়া। আমি ওখানে যেতে পারবো না, তোমাকে একাই যেতে হবে ওখানে। কিন্তু মনে রাখবে ওখানে কি আছে কি হবে এটা কেউ জানে না। কিট্টু তার জাদু করে এবং জসকে বোর্ডের মধ্যে ঢুকিয়ে দেয়। ভেতরের দুনিয়ার দৃশ্যটা দেখে জস খুব অবাক হয়ে যায়। জস চারিদিকে দেখে তো চারিদিকে কাঁটাযুক্ত বড় বড় গাছ ছিল এবং খুব ভয়ঙ্কর দৃশ্য ছিল। পাপ্পু এবং ওর 3জন বন্ধু এখানে আশেপাশে কোথাও থাকবে। জস এগোতে শুরু করে, তখনই হঠাৎ একটা কাঁটা জসের পায়ে ঢুকে যায়। আরে বাবা, এটা তো আমার রক্ত বের করে দিল, কিন্তু আমার রক্তটা কালো কেন বেরোচ্ছে? জস কিছুই বুঝতে পারে না, কিন্তু এখন বাচ্চাদের বাঁচানো প্রধান লক্ষ্য ছিল। জস তার পা থেকে কাঁটাটা বার করে এবং এগিয়ে যেতে শুরু করে। জস সামনে একটা লাল জলের পুকুর দেখতে পায়। জস সেই পুকুরটার কাছে যায়। তাতে জসের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল, কিন্তু প্রতিবিম্বতে আসল জস ছিল না, বরং জসের ভুতুড়ে প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। আরে এটা তো খুব ইন্টারেস্টিং পুকুর, এখান থেকে চলে যাওয়াই ভালো, কি জানি কি হয়ে যায়। তখন জস সামনে একটা বাচ্চাকে দেখতে পায় যে গাছে বাঁধা অবস্থায় ছিল। জস তার দড়িটা খুলে দেয়। তারপর জস তার ঘড়ি দিয়ে কিট্টুকে সিগন্যাল দেয়। তখন সেই বাচ্চাটা সেখান থেকে গায়েব হয়ে রুম নাম্বার 555-তে পৌঁছে যায়। রুম নাম্বার 555-তে আগের থেকে বাকি বাচ্চারা এবং গুড্ডু দাঁড়িয়েছিল। রাহুলকে আবার দেখে সবাই তালি বাজাতে শুরু করে, কিন্তু গুড্ডু রাহুলকে বলে, রাহুল, পাপ্পু এবং বাকি 2জন বাচ্চা কোথায়? তখন রাহুল বলে, জস দ্য ঘোস্ট হান্টার 3জন বাচ্চাকে বাঁচাতে গেছে। জস ঘোস্ট ইউনিভার্সে বাকি বাচ্চাদের খুঁজছিল। এখানে এত কালো এবং অন্ধকার ছিল জস কিছুই বুঝতে পারছিল না। তখন জস অনেকগুলো গাছ দেখতে পায় এবং সব গাছগুলোতেই বাচ্চা বাঁধা ছিল। এটা কি? এখানে এতগুলো বাচ্চা গাছে বাঁধা আছে কেন?
কোথা থেকে এসেছে এরা? তাদের মধ্যে দুটো বাচ্চাকে জস ছাড়িয়ে নেয়। তো বাচ্চারা বলে যে তারা রুম নাম্বার 555। জস তাদের দড়ি খুলে দেয় এবং কিট্টুকে ইশারা করে। কিট্টু তাদেরকেও রুম নাম্বার 555-তে পৌঁছে দেয়। কিন্তু তখনই হঠাৎ দুটো বড় বড় ভূত চলে আসে। প্রথম ভূতটা তার মুখ দিয়ে অনেক জোরে হাওয়া বার করতে শুরু করে। হাওয়ার প্রেশারটা খুব বেশি ছিল, তাই জস হাওয়াতে উড়তে শুরু করে। দ্বিতীয় ভূতটা তার মুখ দিয়ে বড় বড় পাথর ছুঁড়ে মারছিল। জস তার ঘড়ি দিয়ে তরঙ্গ বার করে সেই পাথরগুলোকে ভাঙছিল। আরে এদের সাথে কিভাবে লড়বো, এরা তো অনেক পাওয়ারফুল ভূত। জস ফায়ারগুলি ছুঁড়ে ওই ভূতেদের উপর মারতে শুরু করে। দুটো ভূতই ডিস্টার্ব হয়ে যায়। তারপর জস তার গান বার করে ওই ভূতেদের ধরার চেষ্টা করে, কিন্তু জসের গানটা এত পাওয়ার জেনারেট করতে পারছিল না যে ওই ভূতেদের ধরতে পারে। আরে এই ভূতগুলো তো অনেক পাওয়ারফুল মনে হচ্ছে। তারপর জস ধোঁয়াওয়ালা গুলিটা বার করে এবং সেটাকে সেখানে ফেলে পালিয়ে যায়। জস চারিদিকে গাছ এবং গাছে বাঁধা বাচ্চাদের দেখছিল। এতগুলো বাচ্চা, আমি এদেরকে বাঁচাবো কি করে? এবং সব বাচ্চাগুলোই ঘুমিয়ে আছে। এসব কি হচ্ছে? তখনই জস একটা বাচ্চাকে চোখ খোলা অবস্থায় দেখতে পায়। তুমি কি পাপ্পু? হ্যাঁ, এখানে আমাকে ভূতেরা বেঁধে দিয়েছে। জস তখনই কিট্টুকে সিগন্যাল দেয়, কিন্তু এইবার কিট্টু শুধু পাপ্পুকে নয়, জসকে রুম নাম্বার 555-তে নিয়ে চলে আসে। তুমি এটা কি করলে? ওখানে অনেক বাচ্চা ছিল, আমার ওদেরকে বাঁচাতে হবে। জস, এই দরজাটা বন্ধ হচ্ছিল। এখন ঘোস্ট ইউনিভার্সের দরজাটা অন্য কোথাও চলে গেছে, কেউ জানে না কোথায়। জস তার তরঙ্গ ছাড়ে, কিন্তু বোর্ডে সে কিছুই দেখতে পায় না। এটা কি হচ্ছে? এই দরজাটা কোথায় চলে গেল? এবার ওখানে যে বাচ্চাগুলো আছে ওদেরকে আমি কিভাবে বাঁচাবো? আর ওই বাচ্চাগুলো ওখানে কিডন্যাপ কেন আছে? তুমি ওখানে কিছুই করতে পারবে না জস, ঘোস্ট ইউনিভার্স খুব পাওয়ারফুল। তোমাকে তোমার শক্তির উপরে কাজ করতে হবে। শক্তি? কেমন শক্তি? কোথায় পাবো এই শক্তি? জস কি তার শক্তিগুলো জানতে পারবে এবং এই বাচ্চাদের কি বাঁচাতে পারবে? দেখবো আমরা পরের সপ্তাহে।